এদিকে যুবভারতী কাণ্ডে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে এবার পৌঁছলো পুলিশ। হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে এসআইটি শতদ্রু দত্তের সংস্থার অ্যাকাউন্ট এবং ইভেন্ট সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে চায় পুলিশ। ইতিমধ্যেই এসআইটি গঠন হয়েছে। আপনারা জানেন, রাজ্য সরকার প্রথমে 4 জন অফিসারকে এবং তারপরে সেই সংখ্যা বাড়িয়ে 8 জন করা হয়েছে। আর যুবভারতী কাণ্ডে গতকাল আপনাদের দেখিয়েছিলাম ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য যেমন এসআইটি নিচ্ছে, আর এবার মূল উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্ত তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে। হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে এসআইটি পৌঁছে গিয়েছে। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকাল 7:30টার সময় শতদ্রু দত্ত যুবভারতীতে মেসির যে গোটা ঘটনা আসার পর অব্যবস্থা, সেই যাবতীয় আয়োজন শতদ্রু দত্তই করেছিলেন। আপাতত তিনি পুলিশ কাস্টাডিতে রয়েছেন। রিষড়ার যে বাড়ি, সেখানে আজকে সকালবেলা পুলিশ আধিকারিকরা যান। স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি এখন তদন্ত করছে, কুসুমিতা আমরা জানি। তো এসআইটির যারা সদস্য তারা সেখানে যান। সকাল 7:30 থেকে সকাল 10:30 পর্যন্ত শতদ্রুর যে রিষড়ার বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে শতদ্রু দত্তের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারা চেয়েছেন। তার মধ্যে এক হচ্ছে ইভেন্ট রিলেটেড ডকুমেন্ট, যে ওই দিনের অনুষ্ঠান সংক্রান্ত যে যে নথি তার কাছে আছে, এবং অ্যাকাউন্ট রিলেটেড, কারণ একটা হিউজ অ্যামাউন্টের টাকা তোলা হয়েছে বলে অভিযোগ আসছে। ফলত সেই যে টাকা তোলা হয়েছে তার প্রেক্ষিতে কি কি ডকুমেন্ট এই শতদ্রু দত্তের কাছে রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে এসআইটির যারা সদস্য তারা তার বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। ধন্যবাদ। সংসদে শীতকালীন অধিবেশনের আজই শেষ দিন, আর গতকালই ভিবি-জি রামজি বিল লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে। 100 দিনের কাজের প্রকল্পের নতুন নাম হয়েছে ভিবি-জি রামজি বিল। সংসদে পাশ হয়ে গিয়েছে বিল। বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যেই এই বিল পাশ হয়ে গিয়েছে। আর কাল রাতভর বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। গতকাল রাত 12টা থেকে আজ বেলা 12টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। লোকসভার অধিবেশন ইতিমধ্যেই মুলতবি হয়ে গিয়েছে। আজই কিন্তু সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন, আর এই শেষ পর্বে কিন্তু ভিবি-জি রামজি বিল পাস, তাই নিয়ে একেবারে সরগরম সংসদের উভয় কক্ষই। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তৃণমূল কংগ্রেসের সাংসদরা গতকাল রাতভর এই প্রবল ঠান্ডায় তারা বিক্ষোভ দেখিয়েছেন আজ বেলা 12টা পর্যন্ত, অর্থাৎ এখনো কি বিক্ষোভ চলছে? এখনো বিক্ষোভ চলছে এবং লোকসভার সাংসদরাও তাদেরকে এখন যোগ দিয়েছেন এই ধর্নায়। রাতভর রাজ্যসভার সাংসদরা ছিলেন। এখন যেহেতু লোকসভা সাইনেটেই অ্যাডজার্ন হয়ে গেছে, এখন এরপরে বাজেট সেশনই বসবে লোকসভা। আজকে শেষ হয়ে গেল উইন্টার সেশন লোকসভার, এবং এখন লোকসভার সাংসদরাও রাজ্যসভার সাংসদের পাশে এসে তারা স্লোগান দিচ্ছেন এবং মহাত্মা গান্ধীর নাম কেন বাদ দেওয়া হয়েছে সেসব কথা বলছেন। তাদের হাতে পোস্টার রয়েছে, যেটা গতকাল থেকে দেখি তাদের হাতে রবীন্দ্রনাথ টেগোরের ছবি রয়েছে, তাদের হাতে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, এবং এই নিয়েই তাদের ধর্ণা এখনো চলছে। 12টা অবধি ধর্ণা চলার কথা রয়েছে। তার আগে এই মুহূর্তে একদিকে দেখা যাচ্ছে যে সংবিধান সদনের সেই গেটে ধর্ণা চলছে টিএমসি সাংসদদের, অন্যদিকে লোকসভা যেহেতু শেষ হয়ে গেছে 12টার সময় রাজ্যসভা খুব সম্ভবত আজকে সাইনেটে অ্যাডজার্ন হয়ে যাবে। বিজেন্দ্র, ধন্যবাদ। শীতকালীন অধিবেশনের আজই শেষ দিন, আর ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মনরেগার সরিয়ে দিয়ে নাম বদলে দিয়ে ইতিমধ্যেই ভিবি-জি রামজি নতুন যে বিল তা গতকাল লোকসভার পর রাজ্যসভাতেও কিন্তু কেন্দ্র পাশ করিয়ে নিয়েছে। আর তারই বিরোধিতায় তৃণমূল সাংসদরা তারা রাতভর অবস্থান করেছেন। বিরোধী সাংসদরা তারাও কিন্তু যোগ দিয়েছেন আজ। উত্তর ক্যারোলিনায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত রেসিং কার চালক গ্রেগ বিফল সহ 7 জনের। মাটিতে আছড়ে পড়তেই আগুন ধরে যায় বিমানে। স্টিটসভিল বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে উড়ান শুরু করে বিমানটি। ফ্লাইট রেকর্ড অনুযায়ী গ্রেগ বিফলের মালিকানাধীন একটি কোম্পানির নামে ছিল বিমান। দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা।
ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব চলেছে, পাথর বৃষ্টি হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হলো, পাথর বৃষ্টি চলল। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের বাইরে হলো বিক্ষোভ অবস্থান। সাড়ে 3টা নাগাদ কিন্তু সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো আটকে পড়া সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্ধার করতে ক্রেন ব্যবহার করতে হয় দমকলকে। আটকে পড়া 25 জন কর্মীকে উদ্ধার করেন তারা। কাতারে কাতারে মানুষ তারা রাস্তায় নেমে পড়েছেন। ওসমান হাদি, তার নামে স্লোগান দেওয়া চলছে। ওসমান হাদি একেবারে ভারত বিরোধী একজন এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। 2024-এ যখন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, সেই সময় ছাত্র আন্দোলনের মুখ ছিলেন এই ওসমান হাদি। গুলিতে হত্যা করা হয়েছে তাকে, গুলি চালনা করা হয়, তার মাথায় গুলি লাগে। আহত অবস্থায় সিঙ্গাপুরের হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, আর সেখানেই তার মৃত্যুর খবর আসে। সেই খবর পাওয়ার পরে কিন্তু নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল রাষ্ট্রীয় শোকের ঘোষণা। বাংলাদেশে একটা ট্রেন্ড চলছে, সেটাতে সবাই একদম সর্বোচ্চ স্তরে যিনি বসে আছেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার থেকে ছেলে ছোকরা, যেমন আমি নাম নিচ্ছি, প্রথমে শুরু হয়েছিল মাহফুজ আলমকে দিয়ে, এখন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এবং এখন দেখা যাচ্ছে ওসমান হাদি। এরা সবার একটাই কাজ, ভারত বিদ্বেষিতা করে যদি কোনো রকম ভাবে ক্ষমতায় আসা যায় ইলেকশনে। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা সাধারণ মানুষের অতটা ভালো না, মুদ্রাস্ফীতির কারণে, আইন প্রশাসনের অবনতির কারণে। এবং সেখানে আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশের মানুষরা মনে করছে, যারা এখন ক্ষমতায় আছেন, যে এত কিছু করেও শেখ হাসিনার যে পার্টি আওয়ামী লীগ, তাদেরকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা যাচ্ছে না এবং ভোট ব্যাংকের একটা বড় অংশ লুকিয়ে তাদের সাপোর্ট করে। তো সেইখানে একমাত্র উপায় হচ্ছে ভারত বিদ্বেষিতা করে যদি পালে হাওয়া দেওয়া যায়। বাংলাদেশের ঘটনাই প্রমাণ করছে আমরা কোথায় আছি। বাংলাদেশের ঘটনার প্রভাব পড়ছে রাজ্যে। 1946 সালের মতো পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে। সাংবাদিক বৈঠকে এভাবেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে, রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। মানুষকে এগিয়ে আসতে হবে এমনটাই বলছেন রাজ্য বিজেপি সভাপতি। এবং আপনারা দেখছেন গতকাল থেকে যেভাবে বাংলাদেশ একেবারে উত্তাল হয়ে উঠেছে, সাধারণ মানুষ তারা পথে নেমেছে। মৃত ওসমান হাদি, তার হয়ে স্লোগান শাউটিং চলছে, ভাঙচুর, আগুন লাগার ঘটনা ঘটছে। আর ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু একেবারে বাংলাদেশের মতোই। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। কি বলবেন অরূপ বাবু? অরূপদা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা। কিছুক্ষণ আগেই শ্রমিক ভট্টাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে তিনি বলছেন, এখন পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই হয়ে উঠছে। সেই 1946-এর মতন একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। কি বলবেন? তাই সকলকে তিনি এগিয়ে আসতে বলছেন। দেখুন, বাংলাদেশে যারা জামাত, এ দেশে তারাই হিন্দু মৌলবাদী শক্তি। দুটো মৌলবাদী মুদ্রার এপিট আর ওপিট।
তো বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশকে সর্বনাশ করেছে, আর এদেশের মৌলবাদীরা চাইছে যাতে এদেশের মানুষও হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান এই ধরনের বিভেদ নিয়ে, দাঙ্গা নিয়ে মানুষ বসবাস করে। কিন্তু এটা ভারতবর্ষ, এটা বহুত্ববাদের দেশ, এদেশ সংবিধানে চলে। এদেশকে যারা এক দেশ, এক ভাষা, এক ধর্ম, এক নিশানে চাপাতে চায়, ভারত তাদের চিরকাল প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, বাংলাদেশের প্রতিবেশী হিসেবে যদি বলতে হয়, তাহলে বাংলাদেশের ঠিক কাছের প্রতিবেশী হিসেবে ভারতবর্ষের মানুষ দেখলো যে কিভাবে ডবল ইঞ্জিনের মণিপুর, যেটাও বাংলাদেশের লাগোয়া নেইবারিং রাজ্য, মণিপুর কিভাবে অশান্ত হয়েছে, কারণ সেখানে ডবল ইঞ্জিনের অপদার্থ সরকার, তারা রাজ্যকে সুশাসন দিতে ব্যর্থ। এ রাজ্যকে বহুদিন ধরেই অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন শেখ হাসিনা পরবর্তী অধ্যায়, আমরা দেখেছিলাম আরজি করের সময় একটা মিথ্যের বিনির্মাণ, একটা দুঃখজনক ঘটনা, সেটাকে কেন্দ্র করে কিরকম মিথ্যের বিনির্মাণ হয়েছিল। অনেকে স্বপ্ন দেখেছিলেন নবান্ন 14 তলায় হেলিকপ্টার নামবে, হেলিকপ্টার থেকে নেমে এসে কেউ হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবে। বাংলার মানুষ এই এনআরকিতে প্রশ্রয় দেননি। বাংলার মানুষ গণতন্ত্রে আস্থা রেখেছিলেন। তার পরবর্তীকালে সব উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করেছেন। যদি গোটা রাজ্যের ক্ষেত্রে এই কথা বলতে হয়, তাহলে সেটা মণিপুরের জন্য প্রযোজ্য, যেটা শ্রমিক ভট্টাচার্যরা নিজেরা শাসন করছেন। ওনারা চেষ্টা করছেন ধর্মীয় উন্মাদনার দিকে তুলে এটাকে বাংলাদেশ করতে, কিন্তু এই বাংলার মাটি লালন ফকিরের মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। এই বাংলা এত সহজে দুর্বৃত্তদের হাতে যাবে না, এটা বিজেপি যেন কান খোলা করে শুনে রাখে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।